যারা মনে করছেন যে সত্যি সত্যি এরকম ভাবার কোনো দরকার নেই, বুদ্ধিজীবীদের সমর্থনেও যারা কথা বলছেন, তাদেরকে একটু এক এক করে ডেকে নেব। আমি প্রথমে ডাকবো অর্ক কুমার নাগ, আইনজীবী। অর্ক। শুভ সন্ধ্যা। বুদ্ধিজীবীরা বিজ্ঞাপন বা জনসমর্থন, আমার মনে হয় দুটোর মধ্যে কোনোটারই প্রয়োজনীয়তা তাদের ধারে না। যদি ধারতো তাহলে আজকে এই অনুষ্ঠানে আমার মনে হয় কাউকেই একসাথে বসে কথা বলতে হতো না। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে হচ্ছে সেই লোকেরা যারা মানে ইন্টেলেকচুয়াল শব্দর মানেটা একটু অন্যরকম। ইন্টেলেকচুয়াল শব্দটার মানে হচ্ছে সামবডি যে নাকি রিসার্চ করছে, যার একটা ডেপথ অফ স্টাডি আছে পার্টিকুলারলি সমাজ সংক্রান্ত। কিন্তু বুদ্ধিজীবী বলতে এখানে আমরা কি বলি? বুদ্ধিজীবী বলতে আমরা বলি সেই লোকেদের যারা বুদ্ধির সাহায্যে নিজের জীবিকা নির্ধারণ করেন। তো এই বুদ্ধির সাহায্যে জীবিকা নির্ধারণ করার লোকেরা, তারা আইনজীবী হতে পারে, তারা ডাক্তার হতে পারে, তারা নাট্যকর্মী হতে পারে, তারা অ্যাক্টর হতে পারে। কিন্তু আমি জানি না, কেউ যদি খুব বুদ্ধি সহকারে চুরি করে, চোরও হতে পারে হয়তো। বুদ্ধিজীবী এক্স্যাক্টলি তো সেই লোকটা যে বুদ্ধির সাহায্যে একটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেখান থেকে তার জীবিকা নির্ধারণ করা যাচ্ছে। তো এই বুদ্ধিজীবীদের বিজ্ঞাপন বা জনসমর্থন কোনোটারই প্রয়োজনীয়তা আছে বলে আমার সত্যি মনে হয় না। প্রাইমারিলি দুটোতেই আমি খণ্ডন করছি। কিন্তু যদি আমাদের দেখতে হয় যে বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল, আমাদের মনে আছে 2021-এ একটা খুব জনপ্রিয় গান ছিল, কৌশিক সেন ছিলেন, পরমব্রত ছিলেন, গানটা ছিল আমরা এই দেশেতেই থাকবো। সেই গানটি 2021-এ বার করা হয় নো ভোট টু বিজেপির জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেননি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। কিন্তু তার মানে কি এই যে এই গানটার জন্যই বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন এবং বিজেপিকে সমর্থন করেননি? নিশ্চয়ই নয়। বাংলার মানুষের জনস্রোত নিশ্চয়ই শুধু একটি গান শুনে ভোট দেয়নি। বাংলার মানুষের বিভিন্ন জায়গায় যেখানে তাদের খাবারের অসুবিধে ছিল, যেখান থেকে তারা 2 টাকা কেজি চাল পেয়েছে, সে নিশ্চয়ই গানটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। সিমিলারলি 1977-এ যখন সিপিএম সরকার এসেছিল, সেই সিপিএম সরকারের সময়ও অনেক নাট্যকর্মী ছিলেন, আমরা জানি। অনেক ভালো গান, অনেক ইন্সপায়ারিং গান, বামপন্থীদের ইন্সপায়ারিং গান, যেটাকে মানে জনসঙ্গীত বা মানে বিভিন্ন ক্যালকাটা স্কোয়ারের যে গানগুলো হতো সেগুলো ছিল। কিন্তু সেই গানের ভরসায় তো 1977-এ পট পরিবর্তনে সিপিএম সরকার ক্ষমতায় আসেনি। মানে কোনো রকমভাবে কোনো বিজ্ঞাপন বা কোনো জিনিস যদি তারা প্রয়োজনীয়তায় মনে করেন, তারা বুদ্ধিজীবী নন, তারা লাইনজীবী। এবারে আসি লাইনজীবীর বক্তব্য। এখানে বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে সরকার কাউকে সমর্থন করছে বা সরকারের সমর্থনের জন্য কেউ বুদ্ধিজীবী করছে কিনা, বুদ্ধিজীবীর কাজ করছে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে, আপনি ভেবে দেখুন, আদালতে বিভিন্ন রকমের চাকরি প্রার্থীদের মামলা চলছে। আদালতে যারা সওয়াল করছেন, আইনজীবী যারা, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই তাকে বুদ্ধিজীবী মনে করেন। আদালতের যারা জজ, যারা এই মামলাটা শুনছেন, তারাও নিশ্চয়ই বুদ্ধিজীবী। কিন্তু এই মানে আদালতে যে আলোচনাটা হচ্ছে, বুদ্ধির যে আদান প্রদান হচ্ছে, সেই বুদ্ধির আদান প্রদানে কিন্তু রাস্তায় বসে থাকা মানুষরা আন্দোলনটা তুলে নিচ্ছে না। কারণ কি তারা কিন্তু আদালতের উপরে ভরসা রেখে যে আজকে আমরা আন্দোলনটা করব না, কারণ কি আদালতে মামলাটা চলছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। সেটা আমার প্রাইমা ফেসি বক্তব্য হচ্ছে, এই বুদ্ধিজীবীদের ইনফ্লুয়েন্স কোনো রকমভাবেই গণতান্ত্রিক রাজনীতিতে, এত বড় গণতান্ত্রিক রাজনীতিতে একটা লেভেলে থাকতে পারে, কিন্তু সেই লেভেলটা কখনোই ক্রস করে এমন জায়গায় যায় না যে কারণে সরকারকে নিজের মানে জায়গা ছেড়ে এসে বুদ্ধিজীবীদের উপরে ডিপেন্ড করতে হয়। আবার বিরোধীরা যারা কনস্ট্যান্টলি মনে করেন যে বুদ্ধিজীবীদেরই দরকার, বুদ্ধিজীবীরা না এলে আমরা এগোতে পারবো না, আমার মনে হয় তারা বুদ্ধিজীবীদের গালাগালি ছেড়ে দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন, মানুষ কি চাইছেন বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি যে গানটার কথা বললেন, নিজেদের মতে নিজেদের গান, যে গানটার কথা আপনি উল্লেখ করছিলেন পরমব্রত এবং অন্যান্যদের, সেই গানটা মিলিয়ন্স ভিউ পেয়েছে এবং তার একেবারে কোনো প্রভাব পড়েনি, এটা হতে পারে না। আমি তো তা বলিনি। তার মানে তার প্রভাব আছে। আমার বক্তব্য হচ্ছে তার কেন নন্দীগ্রাম সিংহের সময় তো প্রভাব আছে। সরাসরি যেখানে মাটিতে গিয়ে বসে পড়ছেন অপর্ণা সেন, আশাপূর্ণা দেবী, কৌশিক সেন, প্রভাব পড়েনি বলতে পারেন কি? 54% বাংলার মানুষের 54% যখন একদিকে ভোট দিচ্ছে, সেই 54%-র পুরো শতাংশটাই বুদ্ধিজীবীদের বুদ্ধি নয়। যতটুকু শতাংশই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ নিজেদের সুবিধে অসুবিধা দেখতে যায়, চাকরির ক্ষেত্রে দেখতে যায়, খাবারের ক্ষেত্রে দেখতে যায়, সেখানে মানুষ সেটাকেই বেশি প্রাধান্য করে, প্রায়োরিটাইজ করে। আপনি হয়তো 2011 সিনারিও গুলো ভুলে গেছেন, বা এই যে রিসেন্টলি যে গানটার কথা বললেন যে আমরা এই দেশেই থাকবো, কাগজ আমরা দেখাবো না, এই যে নো ভোট টু বিজেপি, এই ক্যাম্পেইনটা যে কি পরিমাণ স্কুল কলেজ লেভেলে ভাইরাল হয়েছে, যারা প্রথম ভোটার, যারা নতুন ভোটার, তাদের অলমোস্ট মানে মোবাইলে কল
কলার টিউন হয়ে গিয়েছিল এমন অবস্থা। কারেক্ট, কিন্তু এই যে মোবাইলে কলার টিউন হয়ে যাওয়ার কথাটা আপনি বলছেন, এটা কিন্তু একটা মিউনিসিপাল কর্পোরেশনের সম্পর্কে কথা বলছেন, এটা কিন্তু একটা গ্রামীণ বাংলার কথা বলছেন না। একটা গ্রামীণ বাংলার লোকের কাছে তার এটাই ইম্পর্টেন্ট যে আজকে তার বাড়িতে ভাতটা আছে কিনা, তার বাড়িতে চাল পৌঁছচ্ছে কিনা। ঠিক, আমি আসবো পরবর্তী বক্তা অরিত্র দত্ত বণিক। কৌশিকও কিছু বলতে চাইছিলেন সংক্ষেপে যতদূর। আমি জাস্ট একটা প্রশ্ন করার আমার ইচ্ছে ছিল আর কি, যে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন কেন, গান করেন কেন? এই কারণে আঁকেন যে চিত্রশিল্পীরা মনে করবে যে হ্যাঁ আমি ছবি আঁকাদের পছন্দ করি, গানের লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি গানের লোকেদের পছন্দ করি, কবিতার লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি কবিতার লোকেদের মনে করি। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় রাজনীতিবিদ বলেই বোঝেন। সেটা আজ বলে নয়, এই যে বুদ্ধিজীবীদের সেটা আজ বলে নয়, সেটা তো কৌশিক নেই, মানুষের উপর প্রভাব নেই তা নয়। দাবিদারি করার জন্য গানটা পছন্দ করতে হবে? দেখুন, আমি গান পছন্দ করি, আমি কবিতা পছন্দ করি, আমি মাঝে মাঝে নিজের মতো লিখি, কিন্তু তার মানে এই নয় যে এটা আমাকে কারোর থেকে মিলিয়ন ভিউজের জন্য করতে হবে। মিলিয়ন ভিউয়ের কথা বলছি না, আমি বলছি রাজনীতির সঙ্গে না, রাজনীতির সঙ্গে সংস্কৃতির যদি যোগাযোগ হয়। আপনি অ্যাভয়েড করে দিচ্ছেন। না, আমি অ্যাভয়েড করছি না, আমি যেটা বলছি মানুষের কোনো প্রয়োজন নেই, একটা গানের একটা কবিতার প্রয়োজন নেই। বুদ্ধিজীবীদের অন্য রাজ্যে হতে পারে, পশ্চিমবঙ্গে প্রয়োজন। ইন জেনারেল ছোট করছেন, আমি বুদ্ধিজীবীদের ইন জেনারেল বড় করছি, এটাই পার্থক্য। না, এটা ঘটনা। আমি অরিত্রকে প্লিজ পোডিয়ামে ডাকবো। সেই বাংলায় রয়েছে আমরা, যে বাংলার একজন বিখ্যাত পরিচালকের বক্তব্য ছিল, যদি তুমি প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি সিনেমা বানাও। সিনেমার থেকে বড় প্রতিবাদের হাতিয়ার আর কিছু নেই, এবং তার জন্য আমরা সকলে বেশ গর্বিত। এই জন্যই হয়তো বাঙালি এত বেশি রাজনীতি সচেতন। হ্যাঁ, টাইমারটা শুরু করার আগে 1 মিনিট। আচ্ছা, আমার বুদ্ধিতে মনে হলো যে সঞ্চালক, তাকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমি একদম নিউজ অ্যাঙ্কারের ক্যামেরাটা গার্ড করে এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা দিতে পারবো না? ওখানে বলতে হবে। ওখানে কারেক্ট। ঠিক যে কারণে আমি ওখানে বলতে পারলাম না, ঠিক একই কারণে বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে বলতে পারলেন না। তার কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার মাইকটা কোথায় সেট করা আছে, আমার ক্যামেরাটা কোথায় সেট করা আছে, সেই ডেকোরাম অনুসারে আমার কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে বুদ্ধিজীবী কারা, কি ইত্যাদি ব্যাপার খুব ভালো পয়েন্ট আউট করেছেন অর্কবাবু, যে বুদ্ধিকে উপজীব্য করে যারা জীবিকা নির্বাহ করেন, ঠিক কথা। কিন্তু তার পরের আলোচনাটায় আমাদের আসতে হবে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ, এখানে জীবিকা কে কোন জীবিকায় আসবেন এটা স্বতঃস্ফূর্তভাবে আমি নির্ধারণ করতে পারি না। তার কারণ আমাদের ভারতবর্ষে অর্থনীতি যেভাবে চলে তাকে কিছু ক্ষেত্রে বলা হয় কমান্ড ইকোনমি। তার কারণ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিক স্ট্রাকচার এখানে চলে, যেখানে রাষ্ট্র ঠিক করে দেয় যে বাজার মূল্য কী হবে, রাষ্ট্র ঠিক করে দেয় যে কোন প্রফেশনকে কখন হাইলাইট করা হবে, রাষ্ট্র ঠিক করে দেয় রিসোর্স কী হবে, কোন জব মার্কেট কীভাবে কাজ করবে। ফলত যখনই জীবিকার একটা প্রশ্ন এখানে চলে আসছে, তখনই সেখানে কিন্তু পেট চালানোর দায়বদ্ধতা আমার বুদ্ধির বহিঃপ্রকাশে দায়বদ্ধতা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমি আজকে ওখানে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা বললে আগামী দিন থেকে রিপাবলিক বাংলা আমাকে ডাকবে না। তার কারণ সে বলবে যে এই গেস্ট অসভ্য আচরণ করছেন, আমাদের ক্যামেরা আটকে কথা বলছেন, আমাদের যে চ্যানেলের যে টেলিকাস্ট প্রোটোকলস আছে সেগুলো মানছেন না। সেই একই কারণে আমাদের বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে যেতে পারছেন না। তার কারণ তাদের জীবন এবং জীবিকার একটা দায়বদ্ধতা আছে, এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিচ্ছি, আজকে অর্কবাবু বলছেন আইনজীবী ইত্যাদি ইত্যাদি, আবারও বলে দিচ্ছি ভারতবর্ষের এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল এক্সপোজার সকলের জন্য সমান নয়। এখানে গ্রামের ছেলেরা হয়তো কথা বলতে চায়, আপনারা শেখ শাহজাহান নিয়ে এত কথা বলেন, কখনো জানেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ অভিযোগ কি? সেইখানকার বাচ্চাদের ওই লুম্পেনরা স্কুল যেতে দেয় না। কেন জানেন? তার কারণ ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে। যখনই আপনার বুদ্ধি হবে আপনি প্রশ্ন করবেন। সরকার আসলে চায় না যে আপনার বুদ্ধি হোক, এবং যাদের বুদ্ধি হয়ে যায় তাদের ওই জীবিকার দায়বদ্ধতা থেকে আপনাকে চেপে রাখা হয়। কারণ আজকে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনার বই প্রকাশ হবে না, আপনার সিনেমা প্রকাশ হবে না, আপনার 4 জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না, তখন কি জায়গাটা হবে? এবং লাস্ট যে পয়েন্টটা আমি অর্কবাবুর দিয়ে শেষ করবো, যে ঠিক কথা, একটা গান দিয়ে কি ভোট ডিসাইড হয়? গান দিয়ে কি মানুষ গান শুনে কি আমি বোতাম চিপি? একদমই তা নয়। কিন্তু
এই ধরনের সংস্কৃতির যদি গুরুত্বপূর্ণ প্রভাব বাংলার এবং সর্বভারতীয় রাজনীতিতে না থাকতো, তাহলে অর্কবাবু হয়তো জানেন না এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় যে ইন্ডাস্ট্রিটা, সেটার নাম হচ্ছে কনসাল্টিং ইন্ডাস্ট্রি, এবং সমস্ত রাজনৈতিক দলের পেছনে একটা করে মিডিয়া কনসাল্টিং এজেন্সি আছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয় শুধুমাত্র ইমেজ তৈরি করার জন্য। এই ইমেজ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, নরেন্দ্র মোদীকে কীভাবে দেখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, তারা কীভাবে কথা বলবেন, কী পোশাক আশাক পরবেন, এই যে ইমেজ তৈরি করা, এই ইমেজ তৈরি করার পেছনে সাংস্কৃতিক মিডিয়াগুলোর একটা ব্যবহার থাকে, এবং সেক্ষেত্রে বুদ্ধিজীবীদেরকে পরোক্ষভাবে ব্যবহার করা হয়। সেই কারণেই তারা সবসময় মুখ খুলতে পারেন না। আমার প্রশ্ন হচ্ছে, সেই দিন নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, সেই সময়কে তাহলে ধরে নেব সরকার চেয়েছিলেন? তখনও তো সরকারের বিরুদ্ধে গিয়ে বুদ্ধিজীবীরা কথা বলেছিলেন। অপর্ণা সেন থেকে শুরু করে, জয় গোস্বামী থেকে শুরু করে, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী এবং কৌশিক সেনরা, তারা যখন সেই সময় সেখানে স্পটে পৌঁছচ্ছেন, জায়গায় পৌঁছচ্ছেন, মাটিতে বসছেন, প্রতিবাদ করছেন, তখন কি সরকার চেয়েছিল বলে? নয় তো। না, দেখুন, সরকার সেই সময় চায়নি, এটা ঠিক কথাই, কিন্তু আমরা যতটা দেখি, খবরের কাগজে পড়ি বা যতটা শুনতে পাই টিভি রেডিওতে, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। যে সময় নন্দীগ্রাম ঘটনা ঘটছে, সে সময় আপনি শুধু ভাবছেন যে বামফ্রন্ট সরকারে আছে, তা সত্ত্বেও এরা কীভাবে অপারেট করছে, কি করছে না করছে। আপনাকে মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টটা হচ্ছে আমলাদের গভর্নমেন্ট। সেই সময় যখন নন্দীগ্রাম মুভমেন্ট হচ্ছে, তখন অলরেডি আমলাতন্ত্র এবং ইন্টারনাল ব্যুরোক্রেটিক স্ট্রাকচারটা বামফ্রন্টের ভাঙতে শুরু করেছিল। ফলে সিপিএমের পক্ষে ল অ্যান্ড অর্ডার দিয়ে থ্রেট তৈরি করা সম্ভব হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাসক এবং বিরোধী সম্পর্কে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জায়গায় এগিয়ে আছে, যদি না থাকতো তাহলে সন্তু পান গ্রেফতার হতেন না।